বাসর ঘর শব্দটা নিয়ে আগে আমি আর আমার বান্ধবীরা মজা করতাম। বিয়ের আগেও এ নিয়ে তারা আমাকে বেশ লজ্জা ফেলে দিত। কিন্তু আজকে বাসর ঘরে বসে এই শব্দটা লজ্জা লাগছে না, লাগছে বিরক্তি আর রাগ। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই, প্রায় 12 ঘন্টা যাবত এই ভারী শাড়ি গহনা পরে আছি। প্রথম প্রথম আমাকে রুমে দিয়ে গেলে বেশ অস্বস্তি লাগে, সাথে চাপা ভয় আর লজ্জা তো আছেই। কিন্তু গত 1.5 ঘন্টা যাবত এভাবে বসে থেকে থেকে প্রচুর রাগ লাগছে। আর কিছুক্ষণ পর হয়তো রাগের সীমা অতিক্রম করে যাবে। সদ্য বিবাহ করা এক বউকে কোন জাতের বর এমন অপেক্ষা করায় সেটা মাথায় আসছে না আমার। আমি সারা জাহান, যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম আদনান রহমান আরিশ। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। রিসেন্টলি ওনার প্রমোশন হয়েছে। পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, দুই পরিবারেই খুশি। আমি ফোনে যখন ওনার ছবি দেখেছিলাম তখন খুব একটা ভালো লাগেনি আমার। কিছুটা হাবাগোবা টাইপের লাগছিল দেখতে। পরে সে সামনাসামনি ভালো করে দেখবো যে সুযোগটাও পাইনি। আমাকে দেখতে আসার দিন আমি তো লজ্জায় চোখ তুলেও তাকাতে পারিনি, তো ভালো করে পরখ করা তো দূরের কথা। তবে আম্মু বলেছিল সামনাসামনি দেখতে বলে বেশ সুন্দর তিনি। অথচ আফসোস আমি দেখতেও পারিনি। আজকে বিয়ের দিনেও একই কাজ হয়েছে, চোখ তুলে ওনার দিকে তাকাতেও পারিনি। বড়ই রাগ লাগছিল নিজের উপর তখন, আর এখন রাগ লাগছে ওনার উপর। কোথায় আজকে ভালো করে সামনাসামনি দেখবো ওনাকে তা নয়, উনি তো আমাকে অপেক্ষাই করাচ্ছেন। আমাদের আগে কথাবার্তা তেমন হয়নি, অর্থাৎ আমরা ভালো করে একে অপরের সম্পর্কে জানি না। দেখতে এসে আমাদের আলাদা করে কথা বলতে দেয়নি। আর ফোনেও হাই হ্যালো ছাড়া খুব একটা কথা হয়নি। আমাকে দেখে যাওয়ায় 3 সপ্তাহের মধ্যেই বিয়ের আয়োজন করে ফেলে। আব্বু আম্মুর কাছে শুনেছি ওনার চরিত্র বেশ ভালো। আমি যে পরখ করব ওনার চরিত্র আসলেই কেমন সে সুযোগ পায়নি। হঠাৎ দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখলাম আরিশ রুমে এসেছেন। চেহারাটা এখনো ভালো করে দেখতে পাইনি। উনি রুমের দরজা আটকানোর সাথে সাথে আমার মধ্যে আবারও চাপা ভয় জেগে উঠল। অজানা কারণে হৃৎপিণ্ডটা জোরে জোরে ঠেল দিচ্ছিল। হাত পা প্রচণ্ড ঘামতে শুরু করলো। আমি হাত দুটো নিয়ে চুপচাপ বিছানার চাদরে মুছে নিলাম। শাড়িতে মোছার উপায় নেই, আমি মাথাটা উঁচু করিনি। এতক্ষণ যে বকবক করলাম ওনাকে দেখবো দেখবো করে, এখন সেই সুযোগ পেয়েও মাথা নিচু করে আছি। আরিজ এসে আমার সামনে বসলো। এমনি হাড়টাতেও থই থই নাচছিল এতক্ষণ। আর উনি সামনে এসে বসায় ডিস্কো দিয়া না নাচছে। উফ, জীবনটাই বেদনার। উনি ধীরে ধীরে আমার ঘোমটা উঠালেন। আমি তখনও মাথা নিচু করে আছি। উনি হাত দিয়ে আমার মাথার থুতনির আলতো করে ধরে মাথা উঁচু করলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম চোখটা বন্ধ করে ফেলবো, পরে কি ভেবে চোখটা জোরে খুলে ফেললাম। এই প্রথম আরিশকে এতটা কাছ থেকে ভালো করে দেখলাম। ওনাকে দেখে নিজেকে বেশ ভাগ্যবতী মনে করলাম। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো ঘন আর গোছালো। চোখ দুটোর দিকে তাকালে একটা মায়া আটকিয়ে ফেলে ফেলে যায় নিজেকে। আর ওনার ঠোঁটের মিষ্টি হাসিটা আরও বেশি নজরকাড়া। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। আমি অবাক হয়ে ভাবছি ছেলে মানুষের হাসিও এত নজরকাড়া হয়। আমার ভাবনার সুতো ছেড়ে উনি এবার মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে তোমাকে দেখতে যে আমার চোখ সরানোই দায় হয়ে পড়েছে। ওনার এমন কথায় আমি পুরো লজ্জায় রাঙা হয়ে উঠলাম। মনে হচ্ছে এখনই চলে যাই এখান থেকে, কিন্তু না, পারছি না যেতে, না পারছি থাকতে। ওনার মুখে এখনো যে হাসি। উনি কয়েক সেকেন্ডে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি ফ্রেশ হয়ে নাও, এতক্ষণ তোমাকে ওয়েট করানোর জন্য সরি। আসলে একটা জুনিয়র ছেলেকে অফিসের কিছু কাজ বোঝাতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। ওনার কথা শুনে এতক্ষণ পর আমি মুখ খুললাম আর বললাম, কোনো সমস্যা নেই। আমার কথায় উনি মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। আমিও বিছানা ছেড়ে আস্তে আস্তে ধীরে উঠতে লাগলাম। কিন্তু এরপর যা হলো তা আমি মোটেও আশা করিনি। বিছানা থেকে উঠতে গিয়ে কীভাবে শাড়ির কুচিতে পা আটকে পড়ে যেতে নিলাম, পড়ার আগে আরিশ আমাকে ধরে ফেললো। আমিও তাড়াহুড়ো করে অন্য শেরওয়ানির কলার দুহাত দিয়ে শক্ত করে ধরে ফেললাম। এমন একটা পরিস্থিতিতে আমি যে কোনো রকম পারবো, আর যে কোনো কালে পারবো আশাই করিনি। এই জন্য শাড়ি নামক বস্তুটাকে আমার ভয় লাগে। কখন হুটহাট আমাকে ফেলে দেয় বলা যায় না। আজকে তো আরিশ ছেলেও বলে বেঁচে গেলাম। উনি না থাকলে কোমর ভেঙে 12টা বাজাতাম আমি। আরিশ আমাকে ধরার আগেই পড়ে যাওয়ার ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। আর মাত্র চোখ খুলে দেখলাম উনি আমার দিকে একভাবে তাকিয়ে আছে, মুখ ওনার হাসি। এমন অবস্থায় আমি ওনাকে দেখে ক্রাশ খাবো নাকি উনি আমাকে দেখে ক্রাশ খেলো তা বুঝে উঠতে পারলাম না। অবশ্য ক্রাশ খাওয়া বাদ দিয়ে আমি এমন পরিস্থিতিতে পড়ে লজ্জায় নিজেকে গুটিয়ে নিতে চাইলাম। তাই আর দেরি না করে আমি ওনাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আমার সাথে সবসময় এমনটাই হয়। যেখানে আমি সামলিয়ে চলতে যাব সেখানেই অঘটন ঘটিয়ে ফেলি। এবারও তার ব্যতিক্রম হলো না। আমি তাড়াতাড়ি করে আয়নার সামনে গিয়ে পরনের গয়না খুলতে লাগলাম। গয়না খুলতে খুলতে হঠাৎ আয়নায় দিয়ে ওনার উপর চোখ পড়ল। উনি হাসছেন, তাও আবার মিটমিটিয়ে। নিশ্চয়ই কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা মনে পড়ে। ওনার এই হাসি দেখে যেমন লজ্জা লাগছিল তেমন রাগও লাগছিল। আরিশ আলমারির কাছে এসে ওনার জামাকাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গেলেন। ওয়াশরুমের দরজা দেওয়ার আগে তিনি আমাকে বললেন, তোমার হয়তো কিছু সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম, যার অর্থ ঠিক আছে। আমি গহনা খুলে শাড়ির পিন আপ খুলে ব্যাগে থেকে 3 পিস আর দেওয়ালে বের করে বসে রইলাম। বাসায় থাকলে আমি শাড়িটা খুলে ওয়াশরুমে যেতাম, কিন্তু এখানে তো আর সেটা সম্ভব হচ্ছে না।
এখন যদি ওয়াশরুমে গিয়ে ভুলবশত শাড়িটা ভিজিয়ে ফেলি সেটা আমারই দোষ হবে। তাই অতি সাবধানে সব কাজ করতে হবে। মিনিট ৫ পর উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন, দেওয়ালে দিয়ে মুখটা মুছে মাথার চুল মুছতে লাগলেন। ওনার এই অতি সাধারণ কাজটাকে কেন যেন আমার কাছে অতি অসাধারণ মনে হতে লাগলো। জানি না কেন সাদা গেঞ্জি আর কালো চেকের ট্রাউজারের একদম টিনএজার লাগছে ওনাকে দেখতে। অথচ বাস্তবে উনি এখন একজন বিবাহিত পুরুষ। উনি মাথা মুছতে মুছতে আমার দিকে এগিয়ে এসে বললেন, "এবার তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর কিছু হেল্প লাগলে আমাকে বলো।" আমি ওনার কথা শুনে জামাকাপড় নিয়ে বসা থেকে উঠে গেলাম। হেঁটে ওনার কাছাকাছি আসতেই খেয়াল করলাম ওনার সামনের চুলগুলো বেয়ে কিছুক্ষণ পরপরই বিন্দু বিন্দু পানি পড়ছে। আমি চিন্তা করলাম মাথা মোছার পরও পানি পড়ছে কী করে। হঠাৎ আমার মনের মধ্যে অপূর্ণ হওয়ার এক ইচ্ছা জাগলো। আমার সামনে ওনাকে বসিয়ে দেওয়ালে দিয়ে আলতো হাতে ওনার মাথার চুলগুলো মুছে দিতে ইচ্ছে হলো আমার। ওনার চোখের সামনে পড়া অবাধ্য চুলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আরও অবাধ্য করে দিতে ইচ্ছে হলো। কিন্তু আফসোস এসবের কিছুই করতে পারবো না। আমি আর দেরি না করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকিয়ে বনে গেলাম। ২টা ২০ বাজে। এত রাত। কোনো চোখের পলকে হয়ে গেল টেরই পেলাম না। এর আগে কখনো এত রাত এভাবে জাগিনি আমি। আর এত রাতে শাওয়ার নেওয়া তো দূরের কথা। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম আরিশ রুমে নেই। ভাবলাম হয়তো বারান্দায় আছেন। আমি ভেজা দেওয়ালে ছাড়িয়ে দিতে বারান্দায় গেলাম। সেখানে গিয়ে দেখলাম উনি বারান্দায় রাখা চেয়ারে বসে আছেন। তাহলে আমার আন্দাজটা সঠিক হলো। আমি দেওয়াল ছাড়িয়ে দিতেই তিনি মিনিট করে বললেন, "এখানে আমার পাশে বসে কিছু কথাবার্তা বলি।" ওনার কথায় পড়ে গেলাম এক দোটানায়। সারাদিনের ক্লান্তির জন্য এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়েই ভাবছিলাম এখন একটু ঘুমাবো। কিন্তু ওনার এমন আকুতি শুনে এখন মনে হচ্ছে ওনার পাশে বসে গল্প করি। একদিকে ঘুম পাচ্ছে আর একদিকে ওনার সাথে রাতভর গল্প করার একটা তীব্র ইচ্ছা জাগছে। শেষ পর্যন্ত ওনার সাথে গল্প করার ইচ্ছাটাকেই প্রাধান্য দিলাম। আমি দেওয়াল ছাড়িয়ে দিয়ে ওনার পাশের চেয়ারটায় বসলাম। এভাবে এত রাতে একটা ছেলের পাশে গল্প করবো এটা ভাবতেই কেমন যেন লাগছে। জানি আরিশ আমার হাজবেন্ড, তারপরেও কেমন যেন আনইজি লাগছে। কারণ কখনো এভাবে একা কোনো ছেলের সাথে বসিনি, গল্প তো দূরের কথা। আমি বুঝতে পারছি উনি আমার দিকে হঠাৎ তাকাচ্ছেন, এজন্য আরও বেশি আনইজি লাগলো। আমি মাথায় ওড়না দিয়ে আছি, তাই চেষ্টা করলাম মুখটাকে যতদূর সম্ভব আড়াল করার। কিন্তু আমার এ কাজে উনি সফল হতে দিল না। উনি হাত বাড়িয়ে আমার মাথা থেকে ওড়নাটা সরিয়ে খানিকটা হেসে বললেন, "আমার সামনে এত পর্দা করতে হবে না। আমি তো তোমার হাজবেন্ড। আর হাজবেন্ডের সামনে কোনো পর্দা নয়।" ওনার কথা শুনে আমি মনে মনে বললাম, "এটা মোটেও আপনার সাথে পর্দা করার জন্য করছি না। এটা তো করছি আপনার ওই নজর থেকে বাঁচার জন্য।" ওনার কথার প্রতি উত্তরে আমি কিছু না বলে চুপ হয়ে থাকলাম। কিছুক্ষণ চুপ থাকার পর উনি বললেন, "কি আজব না? তোমার সাথে বিয়ে হয়ে গেছে অথচ তোমার সম্পর্কে তেমন কিছুই জানি না।" ওনার কথা শুনে আমি মৃদু হেসে বললাম, "আসলে পারিবারিকভাবে বিয়ে হলে এমনটাই হয়। আর আপনিও কাজে খুব বিজি ছিলেন বিয়ের আগে। নতুন নতুন প্রমোশন হয়েছে তো তাই কাজের প্রেশার একটু বেশি, বুঝলাম। তো এমন কাজের প্রেশার কতদিন থাকবে?" উনি আমার প্রশ্নের ধরন শুনে হালকা হেসে বললেন, "জানি না ঠিক কতদিন এমন থাকবে।" আমি আর কিছু না বলে চুপ হয়ে থাকলাম। আরিশ কিছুক্ষণ পর বলল, "একটা বিষয় জানতে চাই। কমন একটা বিষয়।" আমি এবার ওনার দিকে তাকিয়ে বললাম, "জি বলুন, কী বিষয়ে জানতে চান?" উনি খানিকটা ইতস্তত নিয়ে বললেন, "তোমার কি বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল বা কাউকে পছন্দ করতে?" আমি ওনার প্রশ্নে খানিকটা অবাক হলাম। পরে ভাবলাম আজকালের যুগে মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর আমার মনেও তো এ নিয়ে ওনার কাছে প্রশ্ন আছে। আমি স্বাভাবিকভাবেই বললাম, "ওহো! আমার কোনো বিয়ে ছিল না। কারণ বিয়ের আগে এসব রিলেশন করার ব্যাপারটা আমার মোটেও পছন্দ না। আর কাউকে পছন্দ করার কথা জিজ্ঞেস করলে আমি বলব আমার ক্ষেত্রে সেই লিস্টটা অনেক লম্বা।" বলে মৃদু হেসে দিলাম। কিন্তু আমার এই কথাটা সে মোটেও হাসির না, তা আরিশের চেহারা দেখে আন্দাজ করা যাচ্ছে। উনি আমার ১ম কথায় ঠিক যতটা না খুশি হয়েছেন, ২য় কথায় হয়তো তার চেয়ে বেশি ব্যথিত হয়েছেন। ওনার এমন মুখ করে থাকাটা আমার সহ্য হলো না, তাই আমি দেরি না করে বলে ফেললাম, "আরে এটা টেনশনের বিষয় না। পছন্দের লিস্টে যারা আছে সবাই সেলিব্রিটি ক্রাশ। সেলিব্রিটি ক্রাশ দিয়ে ওই লিস্ট ভরা।" আমার এই কথায় উনি যে খুব খুশি হলেন তা ওনার সেই নজরকাড়া হাসি দেখে বুঝতে পারলাম। উনি এবার ২ ভ্রু উঁচিয়ে মায়াভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, "তোমার লিস্টে কি আমার জায়গা হবে?" আমি ওনার এমন প্রশ্নে লজ্জা না পেয়ে পারলাম না। মনে মনে ঠিকই বলেছি। "হ্যাঁ, আপনি জায়গা হবে। আপনি আমার হাজব্যান্ড। সো আপনাকে এই লিস্টের সবার উপরে জায়গা দেব।" কিন্তু এই কথাটা আর ওনার সামনে বলতে পারলাম না, কি করে বা বলব। আরিশ আমার চুপ করে থাকা দেখে আবারও একইভাবে জিজ্ঞেস করল, "কী হলো বলো?" উনি মনে হয় আমার কাছ থেকে জবাব না শোনা পর্যন্ত টপিকটা ছাড়ছেন না। কিন্তু আমি কীভাবেই বা বলব এ কথা। বেশ কিছুক্ষণ পর আমি হাজারো অস্বস্তি নিয়ে বললাম, আপনার জায়গা হবে এই লিস্টে একদম উপরে।" উনি আমার কথা শুনে কিছুটা জোরে হেসে বললেন, "যাক বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম হাজারো সেলিব্রিটির ভিড়ে এই ক্ষুদ্র মানুষের জায়গা হবে তো।" ওনার কথা শুনে আমি হেসে ফেললাম। কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম, "আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল বা পছন্দ ছিল না?" আমার প্রশ্ন শুনে ওনার মুখে হাসিটা চলে গেল। উনি একদম নরমাল হয়ে গেলেন। ওনার এমন আকস্মিক পরিবর্তন আমার মনে কড়া নাড়তে লাগলো। আর বলতে লাগলো, "খারাপ কিছু শুনতে হবে না তো?" আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, "হুম, পছন্দ করতাম তো একজনকে।" ওনার এই এক লাইনের কথাতেই আমার এক সাগর পরিমাণ কাঁদিয়ে দিতে সক্ষম। আমাদের সম্পর্কটা গড়েছে একদিনও হয়নি। এর মধ্যে আমি ওনাকে নিয়ে কতটা ইনসিকিউর ফিল করছি সেটা বুঝতে পারলাম। না জানি আগে কী বলবেন উনি।
তবে এই এক লাইন বলে চুপ হয়ে যাওয়াটা আমার হৃদয়ে ক্ষত দিতে শুরু করলো। আমি আশা করেছিলাম আমার স্বামীর প্রথম প্রেম, প্রথম পছন্দ আমি হব, কিন্তু তার আর হতে পারলাম কোথায়? ব্যাপক হতাশা বিরাজ করলো আমার মাঝে। আরিস কিছুক্ষণ পর বলল, স্কুল লাইফে পছন্দ করতাম ওকে, নাম ছিল পায়েল। আমি এর আগে কখনো কাউকে পছন্দ করিনি, ওকেই প্রথম পছন্দ করেছিলাম। তবে স্কুল থেকে কলেজ ওঠার পর ওর সাথে আর কোনোদিনও দেখা হয়নি। তখন থেকে ওর জন্য অনুভূতিগুলো মরে যেতে শুরু করলো। সময় যেতে যেতে আমি ওর সবটাই ভুলে যাই, কিন্তু ওকে যে আমি পছন্দ করতাম এটা ভুলিনি। ওনার এই কথা শেষ উনি একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। ওনার বলা প্রতিটা কথা আমার বুকে তীরের মতো বিঁধল। যদিও জানি পায়েল ওনার আগেই পছন্দ ছিল, তবুও এই বিষয়টা যেন মেনে নিতে বেশ কষ্ট হলো। আবার এটা ভেবেও ভালো লাগলো যে উনি আমার থেকে কিছু লুকাননি। জানি না আরিসের জায়গার অন্য কেউ হলে কি করতো। উনি কয়েক মিনিট পর আবারও সেই মায়াভরা কণ্ঠে বললেন, তুমি মাইন্ড করো না প্লিজ, যা সত্যি তাই বলে দিয়েছি তোমাকে। আমি চাই না আমাদের মাঝে মিথ্যা বা কোনো কথা লুকানোর সম্পর্ক হয়ে হোক। আর দেখো, পায়েলকে আমি আগে লাইক করতাম, জাস্ট লাইক, নট লাভ। আর তোমাকে আমি এখনও লাইক করি। আর আমি তোমাকে ভালোবাসতে চাই। সো পায়েলের কথা ভুলে যাও। ওনার প্রতিটা কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। ওনারা বলে, তোমাকে ভালোবাসতে চাই কথাটা আগের সব কষ্টকে মুহূর্তেই সুখে পরিণত করে দিল। ওনার বলা আগের কথাগুলো কাটার মতো বিঁধলেও এখন ওনার শেষের কথা গোলাপের মতো ছুঁয়ে দিল আমায়। হঠাৎ করে আরিশ বললেন, এই সারা, ঘড়ির দিকে তাকিয়েছো একবার? 4টা বেজে গেল প্রায়। আমি ওনার কথায় ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলাম। সত্যি অনেক বেজে গিয়েছে। ওনার সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা বারান্দা ছেড়ে রুমে চলে আসলাম। এবার শোয়া নিয়ে পড়লাম আরেক বিবেকে। এভাবে একটা ছেলেকে সাথে একই বেড শেয়ার করে ঘুমাবো, এটা ভেবেই আমার আত্মা কেঁপে উঠল। এমনিতেই আমি ছেলেদের সান্নিধ্যে কম থাকতে পছন্দ করি, আর সে আমাকেই নাকি একটা অর্ধপরিচিত ছেলের সাথে একই বেডে শুইতে হবে। অর্ধপরিচিত বললাম এই কারণে যে ওনাকে তো পুরোপুরিভাবে আমি চিনি না। আমার চেহারার অস্বস্তি ভাবটা ফুটে উঠল নাকি জানি না। উনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বেড শেয়ার করে ঘুমাতে অসুবিধা হচ্ছে তোমার? অসুবিধা হলে বলো, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। আমি তৎক্ষণাৎ বলে ফেললাম, আরে না না, আপনি সোফায় কেন ঘুমাবেন? এটা আপনার রুম। আপনি বিছানায় আরাম করে ঘুমাতে পারেন, সোফায় ঘুমালে। উনি আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে বললেন, আমার রুম মানে? আমাদের বিয়ে হয়েছে, সো এটা এখন আমাদের দুজনের রুম, ওকে? আমি ওনার কথায় মুচকি হেসে বললাম, ওকে। আর আপনি বিছানায় ঘুমান, আমার তেমন সমস্যা হবে না, আমি মানিয়ে নেব। আসলে প্রথম প্রথম তো, তাই আর কি একটু। আমার কথার মাঝে উনি বেডের মাঝে পর কোলবালিশ রেখে বললেন, আপাতত কয়েকদিন এভাবেই ঘুমাই, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি মৃদু হেসে বালিশটা ঠিক করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ পড়ে নেব এই নিয়ে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে মনে আসলো যে আমাকে ফোনে অ্যালার্ম দিতে হবে, না হলে এই 4টার সময় ঘুমিয়ে কালকে 7টার সময়ের মধ্যে ইম্পসিবল হয়ে যাবে। আমি অ্যালার্ম দেওয়ার সময় ভাবলাম মারাত্মক কিছু লেভেল সেট করতে হবে, না হলে অ্যালার্ম কেটে দিয়ে আবারও ঘুমিয়ে পড়বো। এবার ভাবতে লাগলাম কি অ্যালার্ম দেওয়া যায়। কিছুক্ষণের মধ্যে আমার উল্টাপাল্টা ব্রেনে একটা লেবেল আসলো। আমি লিখতে লাগলাম শ্বশুরবাড়ি বৌভাত, লিখে প্রচণ্ড অবাক হওয়ার ইমোজি দিলাম। সকাল সকাল অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেল। আধো বুঝো চোখে এই লেখা দেখলে আমি শিওর উঠে পড়বো। এবার আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। প্রথম অ্যালার্ম কানে আসতেই চোখ বন্ধ অবস্থাতেই অ্যালার্ম বন্ধ করে ঘুমালাম আবার। দ্বিতীয় অ্যালার্ম কানে আসতেই চোখ খুলে আমার দেওয়া লেবেল পড়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। হঠাৎ এমন হওয়ায় হাড়টা মারাত্মক জোরে ঢোল পিটতে লাগলো। আশেপাশে তাকিয়ে কয়েক সেকেন্ড সময় লাগলো বুঝতে যে আমি আসলে কোথায়। আমি পাশ ফিরে তাকিয়ে দেখলাম আরিশ ঘুমিয়ে আছেন এখনো। আমি আর দেরি না করে তাড়াহুড়ো করে উঁচু করে ফজরের নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষে বেডের দিকে চোখ চোখ পড়তেই দেখলাম উনি নেই, ওয়াশরুমে গিয়েছে হয়তো। আমি জায়নামাজ ভাঁজ করে রাখতে রাখতে ওনাকে দেখলাম। আবারও গতকাল রাতে সেই ঘায়েল করা রূপ নিয়ে আমার সামনে হাজির হয়েছেন তিনি। আমি আবারও বোকার মতো ওনার দিকে তাকিয়ে রইলাম। তবে এবার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিলাম যাতে উনি না বুঝে যায় যে আমি ওনার দিকে তাকিয়েছিলাম। উনি আমাকে বললেন, তাড়াতাড়ি গোসল করে নাও, পরে সময় নাও পেতে পারো, কারণ 11টার দিকে পার্লারের মেয়ে চলে আসবে তোমাকে সাজাতে। আমি কিছু না বলে মাথা নাড়িয়ে ব্যাগ থেকে একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এখন তো শাড়িই পরতে হবে, নতুন বউ বলে কথা। শাওয়ার সেরে মাথার চুল মুছতে যাব, তখনই দেখলাম বেয়াক্কেলের মতো তাওয়ালে আনিনি আমি। এমন কাজ, নিজেকে হাজারটা গালি দিয়ে বসলাম। এখন তো বের হয়ে আর তাওয়ালে আনতে পারবো না হাতেই। তখন একটা অপশনই দেখলাম, তা হলো আরিশকে ডাকা। ওনাকে ডেকেই ওনার কাছ থেকে তাওয়ালে আনতে হবে। এই কাজটা আমার কাছে মারাত্মক রকমের ডেঞ্জারাস আর মান-সম্মান ফালুদা বানানো একটা কাজ লাগছে। কিন্তু আমি এখন নিরুপায়, আমাকে এই কাজটা করতেই হবে। আমি দরজা খুলে আড়াল হয়ে বললাম, এই যে শুনছেন, বারান্দা থেকে আমার তাওয়ালটা এনে দেবেন? আমার কথা শেষ আমিই অবাক হয়ে গেলাম। নিজের কথা নিজেই কানে ঠিকঠাক করে বাজতে শুরু করলো। যেখানে আরিশের কান অবধি কথাগুলো যে পৌঁছাবে সে আশা করেই বৃথা। আমি গলা পরিষ্কার করে একটু জোর গলায় বললাম, এই যে শুনছেন, বারান্দা থেকে আমার তাওয়ালটা একটু এনে দেবেন প্লিজ। আমি কথাটা বলে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। 1 মিনিটের মাথায় আরিশ এসে দেওয়ালে হাতে দাঁড়ালো। আমার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে বলল, আমার নাম আদনান রহমান আরিশ। এই যে আমার নাম না, সো নেক্সট টাইম থেকে সুন্দর নামে ডাকবে, বলে মুচকি হেসে গেলেন উনি। আমিও হালকা হেসে তাওয়ালে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ওয়াশরুম থেকে শাড়িটা কোনো মতে শরীরে পেঁচিয়ে বেরিয়ে এলাম।
মাথায় টাওয়ালটা কোনো মতে জড়ানো রয়েছে, যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। রুমে এসে দেখলাম আরিশ বারান্দায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। উনি অবশ্য বারান্দায় থাকায় আমার সুবিধাই হলো, এবার আমি শাড়িটা ঠিকমতো পরতে পারবো। মাথার টাওয়ালটা আবারও ঠিকমতো জড়িয়ে নিয়ে আমি শাড়ির সাথে তৃতীয় বিশ্বযুদ্ধে নামলাম। শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে, যদিও বাসায় শাড়ি পরিনি বললেই চলে। আমি যে কয়েকবার শাড়ি পরেছি অন্য কেউ পরিয়ে দিয়েছে, কখনো আমি নিজে শাড়ি পরিনি। বিয়ের আগে অবশ্য আম্মু খুব করে বলতো শাড়ি পরা শিখে নিতে। আমিও বেশ ভালো মানুষ ছিলাম, এক কান কথা শুনে আরেক কান দিয়ে বের করে দিতাম। বিয়ের 4-5 দিন আগে হঠাৎ কি মনে করে শাড়ি পরতে চাইলাম। এবার আমি ডিসিশন নিলাম যে একাই শাড়ি পরবো। শাড়ি পরা এমন কঠিন কাজ নাকি? কিন্তু শাড়ি পরতে গিয়ে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, তাও শেষ পর্যন্ত কুচিটা ঠিকঠাক হয়েছিল না। আজকে আমি শাড়ির কুচিতে বেশ মনোযোগ দিচ্ছি, আস্তে ধীরে কুচিটা করছি। কুচি করা শেষ হলে নিজেকে তখন কঠিন কোনো খেলায় বিজয়ী মনে হতে লাগলো, কিন্তু শাড়ির আঁচল দিতে গিয়ে মনে হলো শাড়িটা কেটে কুচি কুচি করে দিই, কারণ ভুলবশত আমি শাড়ির আঁচল ডান দিকে নিয়ে দিয়েছি। এবার একরাশ হতাশা আর রাগ নিয়ে আমি টেনে হিঁচড়ে শাড়িটা খুলে ফেললাম। লম্বা এক শ্বাস টেনে আবারও শাড়ি পরা শুরু করলাম। এবার কুচি দিতে যাব, তার আগেই মিস্টার আদনান রহমান আরিশ হরফে আমার হাজব্যান্ড এসেছে, শাড়ি কুচি ধরল। ওনার এমন আকস্মিক কাজে আমি বনে গেলাম। বলা নেই কওয়া নেই, কোথা থেকে এসে হুট করে আমার শাড়ির কুচি ধরে ফেললো। আমার অবাক চাহনি হয়তো উনি বুঝতে পেরেছেন। উনি মুখে হাসি ফুটিয়ে বললেন, এতে অবাক হওয়ার কি আছে? তোমার হাজব্যান্ড, আমি এতটুকু সাহায্য তো করতেই পারি। আমি কিছু না বলে কুচি ধরে ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি এবার হাঁটু গেড়ে নিচে বসে আমাকে বললেন, তুমি শাড়ির কুচি করো, আমি নিচের দিকে ধরছি। আমি ওনার কথা মতো কাজ করলাম। কুচি করা শেষে আমি শাড়ির ভিতর ঢুকিয়ে নিচের দিকে তাকালাম। উনি শাড়ির নিচের কুচিগুলো সমান করছেন। হঠাৎ উনি মুচকি হেসে বললেন, শুরুতেই আমাকে ডাকলে এত যুদ্ধ করতে হতো না। আমি প্রথম দিকে থেকেই দেখছি তোমার শাড়ি পরা। ওনার এই কথা শুনে আমি খানিকটা লজ্জা পেলাম। আমি এবার শাড়ির আঁচল ঠিক করে নিলাম। ওনার কুচি ঠিক করা প্রায় শেষের দিকে। হঠাৎ আমার মনে আসলো সেই বিখ্যাত পোজের কথা। ফেসবুকে দেখে আমার চোখ ধরে গিয়েছিল। মনে মনে ভাবলাম, কবে আমি সেই পোজটা দেব। আর আজকে দেখি অজান্তেই সেই পোজ দিয়ে দাঁড়িয়ে আছি আমি। খুশি যেন মনে ধরে না। মনটা আমার জোরে জোরে বলছে, এই তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি ছবিটা তোল। আমি মনের এই আকুতিকে পাশ কাটিয়ে বললাম, চুপ হ, এসব পোজে ছবি তোলা সম্ভব না, তার স্বামী আমার নির্লজ্জ বলবে আমাকে। ব্যাস, আমার কথায় মনের আশাটা ফুস হয়ে উড়ে গেল। আরিশ আমার কুচি ঠিক করে উঠে দাঁড়ালেন। আমি ওনাকে থ্যাঙ্কস জানিয়ে আঁচলটা ঠিক করে নিলাম। তখনই হুট করে আমার মাথার চুলগুলো থেকে তাওয়ালে খুলে নিচে পড়ে গেল। আমি বিরক্তি ভরা মুখ নিয়ে একবার পিছন দিকে তাওয়ালের দিকে তাকিয়ে সামনে আরিশের দিকে তাকালাম। উনি আমার দিকে কেমন যেন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার এই দৃষ্টিতে আমি পুরো লজ্জায় রাঙা হয়ে গেলাম। ওনার সামনে দাঁড়িয়ে থাকা আমার অন্য একটা দুষ্কর বিষয় হয়ে যাচ্ছে। আমার লজ্জাটাকে আরও বাড়িয়ে দিয়ে উনি আমার মাথায় চুলের পিছনে হাত দিয়ে পিছনের চুলগুলো শক্ত করে ধরে হুট করে নিজের কাছে আমার মাথা নিয়ে এলেন। আর নেশাভরা কণ্ঠে বললেন, তোমার এত স্নিগ্ধ রূপে দেখবো আশা করিনি। ভয়ঙ্কর সুন্দরী লাগছে তোমাকে এ রূপে। শাড়ি পরিহিতা, অগোছালো ভেজা চুল, তোমার মধ্যে যে সৌন্দর্য ফুটে উঠেছে তা বর্ণনা করা দায় হয়ে পড়েছে আমার জন্য। ইচ্ছা করছে এই মুহূর্তটাকে এখানেই থামিয়ে দিই। ইচ্ছা করছে তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে আর আমি মুগ্ধ দৃষ্টিতে তোমায় দেখে যাব। আচ্ছা, সবসময় কি আমার ভেজা চুলে শাড়ি পরা অবস্থায় থাকা যায় না? বলো না, যায় না? আরিশ আমার এতটা কাছে আসবে আমি কল্পনাও করিনি। হাতটা প্রচণ্ড জোরে টিপটিপ আওয়াজ করছিল, আবার অন্যরকম একটা ভালো লাগাও কাজ করছে। ওনার এমন নেশাভরা কণ্ঠের প্রতিটা কথা শুনে আমি ব্যাপক লজ্জায় পড়ে গেলাম। এখন না পারছি এখান থেকে যেতে, না পারছি এখানে থাকতে। আরিশের মিনতি করাটায় আমাকে বড় ইচ্ছা করলো। আপনি চাইলে আমি সবসময় এমন থাকতে রাজি, শুধু আপনি সবসময় আমার পাশে থাকবেন আজীবন। হঠাৎ দরজায় নক করে উনি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিলেন। ওনাকে দেখে মনে হচ্ছে এতক্ষণ উনি হয়তো অন্য এক জগতে বিরাজ করছিলেন, আর এখন একটা শব্দে তিনি বাস্তবে ফিরে এলেন। আরিশের চেহারা দেখে মনে হচ্ছে উনি ওনার এমন আকস্মিক কাজে হয়তো লজ্জা পেয়েছেন বেশ। মাথার পিছনের চুলগুলো বারবার হাত দিয়ে নাড়ছেন উনি। মুখ দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমিও বেশ চুপচাপ ওনার অবস্থা পর্যবেক্ষণ করে যাচ্ছি। দরজায় দ্বিতীয়বার নক করে আমি তাড়াতাড়ি ভেজা চুলগুলোই খোঁপা করে মাথায় ঘোমটা দিয়ে দরজা খুললাম। দরজা খুলেই সামনে দুজন মেয়েকে দেখলাম। কালকের পরিচয় যতদূর মনে পড়ে এরা সম্পর্কে আমার ভাবি হয়, কিন্তু একজনের নাম আমার মনে নেই। আমি মুচকি এসে বেরিয়ে আসলাম। ওনাদের মধ্যে একজন বলে উঠল, দেবর আমার ছাড়ছিলই না নাকি? ভাবির কথায় আমি লজ্জায় মাথা নিচু করে মুচকি হেসে দিলাম। আমার এমন কাজে দুই ভাবি নিজেদের মধ্যে হাসাহাসি করলেন। আমার শ্বশুরবাড়ি প্রকাণ্ড এক ফ্ল্যাট বাসা। পুরো ফ্লোরে শুধুই একটাই ইউনিট। বাসা যেমন বড়, মানুষও তেমন বেশি। পুরো বাসায় হইচইতে ভরপুর। ভাবিরা আমাকে নিয়ে সোফায় বসালেন। আমি মাথা নিচু করে বসে আছি। আশেপাশে কে বা কারা বসে আছে কাউকেই দেখতে পাচ্ছি না। অবশ্য দেখেই বা কী করব, কাউকেই তো চিনি না। তবে এটা বুঝলাম যে আমার আশেপাশে সব মহিলাই বসে আছে। আমি মাথায় ভালো মতো ঘোমটা দিয়ে বসে আছি। তারপরে হয়তো মাথার চুল দেখা যাচ্ছিল, হয়তো সেটা দেখে একজন বলল,
সকাল সকাল গোসল সেরে এসেছে, তার মানে রাতটা এদের বেশ ভালো কেটেছে। জানি না কে কথাটা বলল, তবে যেই বলুক না কেন বড়ই লজ্জা লাগছিল আমার। সবার সামনে এসব বলে আমার লজ্জাটাকে প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে। কিছুই হয়নি এমন, অথচ সামান্য কথায় লজ্জায় পাহাড় এসে বসে পড়ল আমার উপর। মধ্যবয়সী এক মহিলা আমার মাথাটা তুলে বললেন, আমিনা তো হীরের পরখ ভালোই করতে পারে। মাশাআল্লাহ, যেমন মায়াবতী তেমন সুন্দরী বউ। আমি ওনার কথায় মুচকি হেসে দিলাম। ওনাকে আমি কি বলে সম্বোধন করবো তা বুঝতে পারছি না। আমি যে ওনাকে চিনি না তা তো মুখের সামনে বলা যায় না। হঠাৎ আমার শাশুড়ি এসে আমাকে দাঁড় করিয়ে বললেন, সবার সাথে তো তোমার পরিচয় করিয়ে দেওয়া হয়নি, চলো পরিচয় করিয়ে দেই। বলে উনি সবার সাথে একে একে পরিচয় করিয়ে দিলেন। এই পরিচয়ের মাধ্যমে জানলাম যে আমাকে কিছুক্ষণ আগে যিনি কথাগুলো বলেছিলেন তিনি আমার ফুফু শাশুড়ি। আর তখন আমাকে রুম থেকে যে 2 ভাবে আনতে গিয়েছিল তাদের মধ্যে একজনের নাম মাইশা আর একজনের নাম সুমি। আরিশের বোনও আছে, তার নাম তুলি। মেয়েটা বেশ মিশুক। গতকাল রাতে আমাকে রুমে দিয়ে যাওয়ার সময় গল্পে মেতে উঠেছিল সে। আমাকে বড় বা নানা কিছু জিজ্ঞেস করতে লাগলো। এদের প্রশ্ন উত্তর পর্বেই জন্য এক পর্যায়ে আমি চরম বিরক্তি বোধ করি, কিন্তু আমাকে বিরক্তি বোধ করায় তাদের কিছুটা যায় আসে না। আমি চেহারায় বিরক্তি ভাবটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে আমাকে এসব থেকে ছুটে দেয় এনারা। কিন্তু আমার চেহারায় বিরক্তি ভাবটা দেখা সত্ত্বেও এরা কথা বলেই যাচ্ছে। হঠাৎ আরিশ আমার পিছন থেকে বলে উঠলেন, আমার বউটাকে এত জ্বালাচ্ছে কেন লেডিস? আমি আরিশের প্রশ্নে পিছন ফিরে তাকাই। ওনাকে দেখি মনে স্বস্তি বিরাজ করল। মনে মনে ভাবলাম এবার হয়তো বেঁচে যাবো এসব থেকে। আরিশ এসে আমার পাশে দাঁড়ালেন আর সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের ব্যস্ততার আজ কোথায়? আজ না বৌভাত, সবাই রেডি হবে না? অলরেডি 10টা বাজে প্রায়। আরিশের খালা হেসে বললেন, দেখ তো আমার ছোট আদনানটা কত বড় হয়ে গিয়েছে, বউকে আমাদের কাছ থেকে নিয়ে যেতে এসেছে। আরিশের মামি আরিশের একটা কান একটু টেনে দিয়ে বললেন, আমরা কি তোর বউকে খেয়ে ফেলছি নাকি রে? এমন করছিস কেন? আরিশ শব্দ করে বললেন, সেটা না গো মামি, সময় দেখছো একবারও? তোমাদের রেডি হতে তো কত সময় লাগে? 12টা 30-এর মধ্যে সবার বাড়ির লোকজন আসবে। তখন পর্যন্ত কি রেডি হতে থাকবে নাকি? ওনার কথা শেষ হওয়ার সাথে সাথে মাইশা ভাবি বললেন, আরিশ মিয়া, সোজাসুজি বললেই তো পারো যে সবার সারার সাথে সময় কাটাতে চাও, এত তালবাহানা করার কোনো দরকার নেই। মাইশা ভাবির কথায় উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। আমি তো লজ্জায় মাথাটা আবারও নিচু করে ফেললাম। আরিশও মিটমিট করে হেসে যাচ্ছে। আমার শাশুড়ি এসে সবাইকে থামিয়ে দিলেন। বাহানা যেটাই হোক, আদনান ঠিক কথা বলেছে, সময় চলে যাচ্ছে, এবার আর হাসাহাসি না করে সবাই রেডি হয়ে যাও। এবার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বললেন, সারা আর আদনান তোমরা রুমে চলে যাও, খাবার রুমে দিয়ে আসছি। শাশুড়ির কথায় আমি মাথা দোলালাম আর এটাও জানালাম আরিশকে, এখানে কেউ আদনান নামে ডাকে তো কেউ আরিশ নামে ডাকে। আরিশ সবার সামনেই আমার হাত ধরে রুম নিয়ে এলো। ওনার এমন হুটহাট হাত ধরায় আমি চমকে উঠেছিলাম আর ভাবছিলাম কি না কি মনে করেছে সবাই। আরিশ আমাকে রুমে এনে দরজায় আটকে আমাকে ওনার সামনে দাঁড় করালেন। আমি স্বাভাবিকভাবে ওনার সামনে দাঁড়িয়ে আছি। উনি মাথা নিচু করে বললেন, সারা তখনকার বিহেভিয়ারের জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি ওনার কথায় রাগ দেখাবো নাকি ইটস ওকে বলবো বুঝতে পারছি না। উনি আমাকে সরি বলল কোন দুঃখে? উনি আমার হাজব্যান্ড, এমনটা উনি করতেই পারেন, তাই বলে কি সরি বলতে হবে? আজব মানুষ। নিজের ওয়াইফকেই তো টাচ করেছে, অন্য কেউ নাকি? আমি ভুরু কুঁচকে আরিশকে বললাম, এত ফর্মালিটি কেন দেখান আপনি? উনি আমার কথা শুনে মাথা উঁচু করে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকালেন। আমি আবার বললাম, নিজের ওয়াইফকে টাচ করেছে, অন্য কাউকে না, সো এত সরি বলতে হবে না। এটা বলে আমি মনে মনে ভাবলাম, ছি কি বেহায়ার মতো বলি আমি এমন কথা, কেমন করে বের হয় আমার মুখ থেকে? উনি কি না কি মনে করছেন আল্লাহ জানে। ইস কি লজ্জা। আরিশ আমার কথা শুনে মুচকি হেসে বললেন, তোমার কথা শুনে খুব খুশি হলাম। আমি একটা শুকনো ঢোক গেলে ভাবলাম, না জানি আরিশ কথাটা কিভাবে নিল আর কী বা বুঝলো। যাই বুঝুক, আমার এখান থেকে কেটে পড়া উচিত। আমি আমতা আমতা করে বললাম, আমি বারান্দা থেকে আসি, তাহলে এটা ছাড়িয়ে দিয়েছি নাকি দেখে আসি। বলেই ওনাকে পাশ কাটিয়ে চলে গেলাম। আমি চলে আসার মিনিট দুয়েকের মধ্যে দরজায় নক পড়লো। মনে হয় আবার নিয়ে এসেছে। উনি দরজা খুলে খাবার নিলেন। এবার আমাকে ডাক দিলেন খাবার খাওয়ার জন্য। আমিও ভদ্র মেয়ের মতো চলে গেলাম খাবার খেতে। আমি হাত ধুয়ে এসে দেখলাম আরিশ এখনো খাওয়া শুরু করেনি, বসে আছে এমনি। আমি খাবার সামনে বসে বললাম, কি হলো, আপনি বসে আছেন কেন? খাবার খাওয়া শুরু করুন। আমার কথায় আরিশ আবারও এসেই মায়াভরা কণ্ঠে বললেন, আমাকে একটু খাইয়ে দেবে? ওনার এমন হঠাৎ জাগা ইচ্ছে শুনে আমি সামান্য অবাক হলাম। উনি আবারও বললেন, আমার খুব ইচ্ছে ছিল ওয়াইফের হাত দিয়ে খাবার খাবো। সেই ইচ্ছেটাকে পূরণ করে আমার মিসেস সারা। ওনার রিকোয়েস্ট শুনে আমি বিপাকে পড়ে গেলাম। না পারছি মানা করতে, না পারছি অস্বস্তি কাটিয়ে ওনাকে খাবার খাইয়ে দিতে। সব দিক দিয়েই মুসিবত। উনি আবারও বললেন, আমি কি কোনো অন্যায় আবদার করে ফেলেছি? এমন মনে হলে খাইয়ে দেওয়ার দরকার নেই। ওনার এমন কথা শুনে তাড়াতাড়ি করে ভাত নিয়ে ওনার মুখে তুলে দিলাম। সাথে সাথে ওনার মুখে বিশ্বজয়ের হাসি দেখা দিল। আমি ওনার এই হাসির উপর ফিদা হয়ে গেলাম। মন বলছে উনি সবসময় এমনটাই হাসতে থাকুক, যাতে আমি মন ভরে তাকে দেখতে পারি। উনি বেশ মজা নিয়ে যে খাবারগুলো খেলো তা ওনার চেহারায় অতিভক্তি দেখে বোঝা যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দরজায় আবারও নক পড়ল। উনি গিয়ে দরজা খুলে দেখলেন পার্লারের মেয়েরা চলে এসেছে। পার্লারের মেয়েদের দেখে মনে হলো বেশ নিরাশ। মনে হয় কিছু সময় কাটাতে চেয়েছিলেন।
যাই হোক, উনি মুখটা ছোট করে চলে গেলেন রুম থেকে। আর পার্লারের মেয়েরা আমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। বউভাতে আমি নেভি ব্লু কালারের লেহেঙ্গা পরবো আর উনি সাদা শার্ট আর তার উপর নেভি ব্লু কালারের কোট প্যান্ট পরবেন। আমাকে সাজানো প্রায় শেষের দিকে, ফাইনালি টাচ আপ দেবে। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি পিছন ফিরে তাকিয়ে হাঁ হয়ে রইলাম। আরিশ পুরো ফর্মাল গেটআপে হাজির। ওনার গায়ে নেভি ব্লু কালারটা খুব ফুটে উঠেছে, একদম চকলেট বয় লাগছে দেখতে। আর আমি চকলেট খুব পছন্দ করি, তাই ওনাকে আমার থাক আর বললাম না। আরিশ কোটের কলার ঠিক করতে করতে আয়নার সামনে এসে দাঁড়ালেন। আমিও আয়নার সামনে বসে আছি। আয়নার দিকে তাকিয়ে কলার ঠিক করতে করতে বললেন, তোমারই হাজব্যান্ড, তাকিয়ে থাকার অনেক সময় পাবে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও বলে উনি মুচকি এসে দিলেন। ওনার এই কথায় আমি চোখ নামিয়ে নিলাম। নিজেকে বেহায়া নাম্বার 1 মনে হচ্ছে। ইস, আমি কি করে পারলাম একটা ছেলের দিকে অমন হাঁ করে তাকিয়ে থাকতে। আরিশ চিরুনি নিয়ে মাথার চুল আঁচড়াতে লাগলেন। আমি আয়না দিয়ে খেয়াল করলাম পার্লার থেকে আসা একটা মেয়ে আরিশের দিকে তাকিয়ে আছে, তাও আবার হাঁ করে, মনে হচ্ছে যে ছেলে জীবনে দেখেনি। আমার তো এটা দেখে রাগে গা জ্বলা শুরু করলো। বেয়াদব মেয়ে একটা, আমার স্বামীর দিকে তাকায়, সাহস কত বড়, চোখ দুটো একদম তুলে ফেলবো যে আমার আরিশের দিকে তাকাবে। এদিকে আরিশ যে কিছু বলবে এ ব্যাপারে তা না, তিনি চুপচাপ করে আছে। ব্যাপারটা উনি লক্ষ্য করলেন নাকি কে জানে, আমার বেলায় তো ঠিকই লক্ষ্য করলো। আর এখন এই মেয়েটা যে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেটা দেখছে না উনি। আরিশ যে রুম থেকে তাড়াতাড়ি বের হবেন তাও হচ্ছে না। শেষ পর্যন্ত আমি আর না পেরে বলে উঠলাম, আপনাকে বাইরে হয়তো ডাকছে, তাড়াতাড়ি যান। উনি আমার কথা শুনে একবার রুমের বাইরে তাকিয়ে চিরুনিটা রেখে চলে গেলেন। আমিও বেশ শান্তি পেলাম। রেডি হয়ে আমি বসে আছি। কিছুক্ষণ পর মাইশা ভাবি আর তুলি এসে আমাকে নিয়ে গেল। অনুষ্ঠান কমিউনিটি হলে, তাই আমাকে নিয়ে তারা কমিউনিটি হলের উদ্দেশ্যে বের হলো। আমি যে গাড়িতে ছিলাম সেখানে আরিশ ছিল না, শুধু মুরব্বীরা আর 2 ভাবি আর এক ননদ তুলি ছিল। কমিউনিটি হলে আসার সাথে সাথে গাড়ির দরজা খুলে বাইরে একটা পা রেখে বের হলো। তখনই একটা হাত আমার দিকে এগিয়ে এলো। তার কয়েক সেকেন্ডের মধ্যেই সেই হাতের মালিককে আমি দেখতে পেলাম। সেটা আর কেউ নয় বরং আরিশ। উনি মুচকি হেসে বললেন, মে আই? আমি হাসি মুখে ওনার হাতের উপর হাত রাখি গাড়ি থেকে বের হয়ে এলাম। নিজেকে এই মুহূর্তে কোনো এক ফিল্মের হিরোইন লাগছে। আর আমার মিস্টার আদনান রহমান আরিশকে তো আমার হিরোই লাগছে। গাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেজের দিকে নিয়ে গেলেন। স্টেজে ওঠার পর আমার চোখ চারদিকে, আব্বু আম্মু আর আমার ছোট বোন আপাকে সবাইকে খুঁজতে লাগলাম। যে 3টা মানুষকে ছাড়া আমি একা থাকা অসম্ভব। এখন সেই 3টা মানুষকে ছাড়াই আমার থাকতে হবে। আমি তখনও কষ্টের সাগরে ডুবে আছি। হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরলো। আমি বাস্তবে ফিরে এলাম আর ভালো করে দেখলাম এটা সাবা। আমি তৎক্ষণাৎ ওকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছুক্ষণ ওর মধ্যে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। এই অবস্থায় সাবা আমাকে ছেড়ে দিল। আব্বু আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে। এবার আমি রীতিমতো কান্না শুরু করে দিই। আশেপাশের মানুষজন যে আমাকে দেখছে সে খেয়াল নেই। আমি কান্না করেই যাচ্ছি। আব্বু আম্মু সাবা আমাকে কান্না থামাতে বলছে কিন্তু আমি থামছি না। এদিকে আরিশ যে আমাকে কান্না থামাতে বলবে তাও বলছে না। হঠাৎ আমার কানের কাছে এসে আরিশ ফিসফিস করে বলল, তুমি যদি ঠিক এই মুহূর্তে কান্না না থামাও তবে আমি তোমাকে সবার সামনে কিছু করব। একদম সিরিয়াসলি বলছি। আর যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ, সো মানুষজন কিছু বলবে না। ওনার কথায় আমি চমকে যাই আর তৎক্ষণাৎ কান্না থামিয়ে দিই। বলি, কি বজ্জাত ব্যাটাটা, ছি, স্বামী হয়েছে বলে কি যা তা বলবে নাকি? ভালো করেই তো কান্না থামাতে বলতে পারে। এসব বলে আমার মতো মাসুম বাচ্চাকে ভয় দেখানোর কী দরকার? অবশ্য আমি সোজা কথায় শুনতামও না মনে হয়। আমার এমন হুট করে কান্না থেমে যাওয়া দেখে সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। সবার মনে নিশ্চয়ই এখন একটাই প্রশ্ন ঘুরছে, আরিশ কী এমন কথা বলল যে সবার কান্না থেমে গেল? সবাই তো কৌতূহল দমাতে না পেরে আরিশকে জিজ্ঞেস করেই ফেললো, দুলাভাই তুমি আপিকে কী এমন বলছো যে আপি কান্না বন্ধ করে ফেললো? আরিশ মুচকি এসে বলল, ইটস আর টাইপ সিক্রেট, এটা বলা যাবে না। সাবা আরিশকে কথা শুনে নিরাশ হয়ে এবার আমার দিকে তাকালো, এই আশায় যে আমি হয়তো তাকে কিছু বলবো। কিন্তু আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কারণ এটা বলার মতো কোনো কথাই না। অনুষ্ঠানটা খুব ভালোভাবেই শেষ হয়েছে। পুরো অনুষ্ঠানে যে কতবার আমার আর আরিশের চোখাচোখি হয়েছে তা বলা মুশকিল। বারবার উনি আমার দিকে চোটা দৃষ্টিতে তাকাচ্ছিলেন। আমিও অবশ্য তাকিয়েছি ওনার দিকে। এমন হ্যান্ডসাম হাজব্যান্ড পাশে বসে থাকলে চোখগুলো এমনিতেই চলে যায় সেদিকে। আমাদের বাসায় আসার সাথে সাথে মনে কেমন যেন অদ্ভুত এক খুশি বিরাজ করলো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে বসলাম। আমি বসার সাথে সাথে সবাই আমার সাথে আলাপ জুড়ে দিল, শুধু কাজিনরা বাদে। আমি জানি ওরা কি প্ল্যানিং করছে। এদিকে দেখলাম আরিশ আগে থেকে ফ্রেশ হয়ে এসে গল্প জুড়ে দিয়েছে বাকিদের সাথে। লোকটা মিশুক বেশ অল্প সময়ের মধ্যে মিশে গিয়েছে সবার সাথে। গল্প করতে করতে যে কখন ঘড়ির কাঁটা 12টায় গিয়েছে তা কেউ খেয়ালই করেনি। সাবা এসে বলল, আচ্ছা, কি কারোর মধ্যে ক্লান্তি বলে কিছু নেই? 12টা বাজে আর ঘুমিয়ে গল্প করে যাচ্ছ? বলে সাবা এক মুহূর্তে না দাঁড়িয়ে আমাকে টেনে আমার রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম আমার সব কাজিনরা গোল হয়ে বসে আছে। আমাকে নিয়ে গিয়ে বসানো হলো। সবাই আমাকে ঘিরে ধরে। আমি জানি এদেরকে, এরা ঠিক কী কারণে আমাকে বসিয়ে এনেছে আর কোনো কেনই বা আমাকে এনেছে, সবটা জানি। আমার ধারণাকে সঠিক প্রমাণ করে আমার এক কাজিন প্রশ্ন করলো, আপু কালকে রাতে কী কী হয়েছে সব জানতে চাই। আরেকজন জিজ্ঞেস করলো, কালকে কখন ঘুমিয়েছে আর কখন উঠেছে সব শুনবো। আমি এদের কথা শুনে এক কান ঢুকে আর এক কান দিয়ে বের করে দিলাম, কারণ আমি এদের একটা কথাও জবাব দেবো না। ওরা যা ভাবছে তেমন কিছুই হয়নি, তো কী জবাব দেবো? অবশ্য হলেও আমি কিছু বলতাম না। শালিকাগণ, কি জানতে চাও তোমরা? আমি তোমাদের বলবো। এটা বলার মাধ্যমে যেখানে আরিশ উপস্থিত হলো, আরিশের এমন কথায় সবাই ওনার দিকে এমনভাবে মুখে রইল যেন উনি
সোনাদানা নিয়ে এসেছে। আরিশ এবার দরজার কাছ থেকে এসে আমার পাশে বসলো। আমার কাজিনটা সব অধীর আগ্রহে ওনার দিকে তাকিয়ে আছে। উনি বেশ ভাব নিচ্ছেন, যেন খুবই ইম্পর্টেন্ট কিছু জিজ্ঞেস করবে ওর ওর উনি জবাব দেবেন। এবার আমার কাজিনরা বেহায়ার মতো তাদের দুলাভাইয়ের কাছে প্রশ্নগুলো আবারও করলো। বাচ্চাদের যেভাবে রূপকথার গল্প রঙ্গে ঢঙ্গে বলে, আরিশ সেভাবে ওদের কাছে বলা শুরু করলো। তোমাদের আপু আয়নার সামনে দাঁড়িয়ে ছিল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তারপর ধীরে ধীরে ওর ঘাড়ে মুখ গুজালাম। আমার স্পর্শেও শিউরে ওঠে। তারপর এটুকু বলে থেমে গেলেন উনি। সবাই এতক্ষণে মন্ত্রমুগ্ধের মতো সবটা শুনে গেল। এরপর বলে থেমে যাওয়ায় সবাই বিরক্ত নিয়ে ওনার দিকে তাকালেন। উনি এখন মিটমিট করে হেসে যাচ্ছেন, আর এদিকে আমি লজ্জায় কুল কিনারা পাচ্ছি না। ওনার বলা একটা লাইনও সত্য না, তারপরেও আমার প্রচুর লজ্জা লাগছে, যেন সবই সত্য হয়েছে। সাবা এবার বলল, থেমে গেলেন কেন? এরপর কি হলো? সবার প্রশ্ন শুনে আমার ইচ্ছে করলো ওর কানের নিচে দু চারটা বসিয়ে দিতে, কিন্তু আপাতত সেই ইচ্ছেটাকে থামিয়ে রাখতে হলো। আরিশ এবার হাসি থামিয়ে বলল, এরপর 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 লাইট অফ করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম বলে তিনি অট্টহাসিতে ফেটে পড়লেন। সাথে আমিও যোগ দিলাম। সাবা সহ বাকিদের অবস্থা এমন যে বড় কিছু উপহার দেবে বলে হুট করে সামনে ছোট্ট একটা উপহার দিলে মুখটা যেমন হয়ে যায় তেমন। আমি ওদের মুখের এমন অবস্থা দেখে কোনো মতে হাসি থামাতে পারছি না। আরিশও হেসে যাচ্ছেন। শালিকাদের পচিয়ে যে উনি বেশ মজা পেয়েছেন তা ওনার হাসি দেখলে বোঝা যাচ্ছে। আমার এক কাজিন কিছুটা রেগে বলে উঠল, এটা কিন্তু ঠিক হলো না দুলাভাই, এত বড় ধোকা দিলেন। আরিশ আস্তে আস্তে বলল, আহারে বাচ্চাগুলো ধোকা পেল। তবে যাই বলো না কেন, আমি কিন্তু বেশ মজা পেয়েছি তোমাদের সবার মুখের অবস্থা দেখার মতো। আর কেউ কিছু বলার আগেই মামি সবাইকে ডাক দিলেন। মামির ডাক শুনে আর দেরি না করে সবাই চলে গেল। যাওয়ার আগে আমাকে আর আরিশকে ভেঙচি কেটে গেল। ওরা চলে গেল। আরিশ আমার রুমের দরজা বন্ধ করে দিল। আমি আরিশের জায়গায় হলে সবার সামনে কখনোই এমন করে দরজা বন্ধ করতাম না। যাই হোক, আরিশ দরজা বন্ধ করে এসে বিছানায় শুয়ে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়লো। ফোন চালানোর মাঝে তিনি একবার বলেন, তোমার বোনগুলো তো মারাত্মক ডেঞ্জারাস, সব শুনবে। আরিশের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, ওরা এমনই, বিয়ের আগে থেকেই বলে রেখেছিল, এমনটা আমাকে বলতেই হবে। তবে আপনি ওদের যেভাবে বানিয়ে বানিয়ে কথাগুলো বললেন আমার শুনে খুব হাসি পেল। উনি ফোনের দিকে তাকিয়ে বললেন, বানিয়ে বানিয়ে কি বললাম? আমি অবাক হয়ে ভুরু দুটো কুঁচকে বললাম, ওসব তো সত্যি ছিল না। আরিশ ফোন চালাতে চালাতে বললেন, সত্য ছিল না? বাট হতে কতদিন, বলে মুচকি হাসলেন তিনি। এদিকে আমি ওনার কথায় লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আজকাল লজ্জা যেন আমার সর্বঙ্গে বেড়েছে। অবশ্য উনি কথাগুলো এমনভাবে বলেন লজ্জা না পেয়ে উপায় নেই। আমি আর দাঁড়িয়ে না থেকে আয়নার সামনে এসে মাথার চুল আঁচড়াতে লাগলাম। চুলগুলো মেলে দিয়ে একপাশে আমি জট ছাড়ালাম। জট ছাড়ানো হয়ে গেলে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার চোখ পড়তেই দেখলাম আরিশ আমার দিকে তাকিয়ে আছেন একপাশ হয়ে। মাথায় এক হাত ঠেকিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। কখন থেকে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন জানি না। ওনার তাকানো দেখে আমার কেমন যেন লাগলো। কেউ আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে খুব অস্বস্তি লাগে। আরিশের বেলাতেও তাই হলো। উনি আমার দিকে একভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুখে ওনার মুচকি হাসি, চোখের পলকও হয়তো পড়ছে না, এমন মনে হচ্ছে আমার। একদম পলকহীনভাবে তাকিয়ে থাকা যাকে বলে। আমি আরিশের নজর থেকে নিজেকে লুকানোর বৃথা চেষ্টা করতে লাগলাম, যদিও জানি আমি লুকাতে পারবো না ওনার নজর থেকে। এভাবে দাঁড়িয়ে তো থাকতেই পারছি না। মনে হচ্ছে ওনার চোখ দুটো বেঁধে দিয়ে আসি। উফ, নজরটা যে সরছে না ওনার। আমি তাড়াতাড়ি করে চুলে খোঁপা করে লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইট দিলাম। আমার এমনটা কাজ হয়তো আরিশ মোটেও আশা করেননি। ড্রিম লাইটের অস্পষ্ট আলোতে ভালোভাবে বোঝা যাচ্ছে যে উনি বেশ অবাক হয়ে আছে। আমি তখনও শুইনি বিছানায়। আরিশ বলল, লাইট অফ করে দিলে কেন? আমি দাঁড়ানো অবস্থাতেই বললাম, আমার কাজ শেষ তাই অফ করে দিয়েছি। উনি এবার উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে মুচকি এসে বললেন, কিন্তু আমার তো কাজ শেষ হয়নি। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মানে? উনি আমার কথায় মনে হলো খানিকটা ভয় পেলেন। উনি আমতা আমতা করে বললেন, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে চুল খোলা অবস্থায়। দারুণ লাগে তোমাকে দেখতে। পরে আর এক মুহূর্ত দেরি না করে উনি আমার চুলগুলো খোপা খুলে দিলেন। আর সে এমন কাজে আমি স্তব্ধ হয়ে হয়ে গেলাম। উনি এবার বললেন, চুলটা এভাবে খোলা রাখতে পারো না? তুমি কি জানো তোমার এই লম্বা চুল দেখে আমি পাগল প্রায় হয়ে গিয়েছি। আমি চুপ হয়ে দাঁড়িয়ে ওনার সব কথা শুনছি আর ভাবছি, ওনার কি নেশা ধরে গেল নাকি? এমন আজব কথাগুলো বলছি কেন উনি? আজকে সকালেও এমন করেছিলেন উনি। আমাকে চমকে দিয়ে বললেন, তোমার নেশা ধরেছে। আমার যে নেশায় খারাপ কিছু নয়, আমি শুধু পবিত্রতা। আমি কি বলবো বুঝতে পারছি না। শেষমেশ আর উপায় না পেয়ে আমি ওনার দু বাহু ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, আরিশ, আপনি কি বলছেন খেয়াল আছে তো? আমার প্রশ্ন শোনার পর ওনার কি হলো জানি না। উনি কয়েক সেকেন্ড পর বললেন, অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের ঘুমিয়ে পড়া উচিত। বলে উনি বিছানার দিকে এগোলেন। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হুটহাট ওনার এই কি এমন হয়ে যায়? মাথা কি ঠিক আছে? আচ্ছা, পাগল টাগল কে বিয়ে করলাম না তো? এমন হলে লাইফটা শেষ আমার। আরিশ আগে থেকেই শুয়ে পড়েছে। আমি শুইতে গিয়ে দেখলাম আমার রুমের কোলবালিশটা নেই। নিশ্চয়ই বাচ্চা কাচ্চারা হামলা করেছে আমার কোলবালিশের উপর। এখন আমি ঘুমাবো কী করে? আমার আর আরিশের মাঝে কোলবালিশ না দিয়ে শুলে আমি সারা রাত ঘুমাতে পারবো না। কি এক মহা মুসিবতে পড়লাম আমি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ বললেন, কি হলো, শুবে না? দাঁড়িয়ে আছো কেন? আমি ইনোসেন্ট ভাব নিয়ে বললাম, আসলে আমার রুমে কোলবালিশটা কিডন্যাপ হয়ে গেছে। এখন আমাদের মাঝে কোলবালিশ না দিয়ে শুলে আমি ঘুমাতে পারবো না। আমার কথায় আরিশ একটু শব্দ করে হেসে বললেন, সমস্যা কি? একদিন না একদিন তো এমন ভাববে, ঘুমাতেই হবে। তো আজকে থেকে হলে সমস্যা কোথায়? আমি ইতস্তত নিয়ে বললাম, কিন্তু আমার কেমন যেন লাগছে। আজকে একটু ম্যানেজ করে নাও। তখন তো আর রুম খুলে কোলবালিশ চাওয়া যাচ্ছে না। না হলে সবাই কি ভাববে বলো তো? ওনার কথাগুলো সঠিক, কিন্তু আমার মনের খুঁতখুঁতানিটা কি করে দরকার দূর হবে?
কিন্তু আর উপায় না পেলাম, তাই গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। একদম একদম বেডের কিনারা ঘেঁষে শুয়ে আছি, যাতে আরিশের সামান্যতম ছোঁয়াও না লাগে আমার। ফজরের আজান শুনতেই ঘুম ভেঙে যায় আমার। সারাটা রাত আমি শান্তিতে ঘুমাতে পারিনি। কিছুক্ষণ পরের জন্য চোখ বুজলে আবারও ঘুম ভেঙে গিয়েছিল। বিয়ের রাতে তো তাও কোলবালিশটা ছিল, কিন্তু আজকে তাও ছিল না। আমি তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে আরিশকে ডাকতে লাগলাম। নামাজ পড়ার জন্য ২-৩ বার ডাক দেওয়ার পর উনি উঠে বললেন, নামাজ পড়ে আবারও ঘুমাতে গেলেন। আর আমি রুমের বাইরে বের হয়ে পুরো বাসা পায়চারি করতে লাগলাম, কারণ এখন আর ঘুমাতে ইচ্ছে করছে না। টিভি চালিয়ে টিভি দেখতে লাগলাম আমি। দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। আব্বু, আম্মু আর সাবাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না। আমি খুব কেঁদেছিলাম। সবাইকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আব্বু এসেছিল। আমি গাড়িতে উঠতে চাচ্ছিলাম না। তারপর আমাকে জোর করে গাড়িতে ওঠানো হয়েছে। আমার কান্না দেখে আব্বু আরিশকে বলেছিল ৩-৪ দিনের মধ্যে আমাকে নিয়ে আবারও বাসায় আসতে। আরিশ রাজি হয়েছিল ৩-৪ দিন পর বাসায় আসবে। এটা শুনে আমি কান্না থামানোর চেষ্টা করি। এখন গাড়িতে বসে, বসে আমি ফুপাচ্ছি আর আরিশ গাড়ি ড্রাইভ করছেন। এই গাড়িটা আরিশের বাবার, অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের টাকায় কেনা। আরিশ গাড়ি চালাতে, চালাতে বললেন, "তোমাকে না কাঁদলে একদমই ভালো লাগে না, একদমই না।" আমি ওনার কথায় ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে এক পলক তাকিয়ে আবারও রাস্তার দিকে তাকিয়ে বললেন, "সিরিয়াসলি বলছি, তোমাকে কাঁদলে ভালো লাগে না? কেমন ঠোঁট মুখ বাঁকাও, চোখটা কেমন করে বন্ধ করো? আমার তো ভালো লাগে না তোমার এরূপ। তোমাকে হাসিতে সুন্দর লাগে, অনেক সুন্দর, একদম তুলনাহীন সুন্দর লাগে তোমাকে। তাই চোখ মুখ অমন না বাঁকিয়ে সবসময় হাসিখুশি থাকবে।" আরিশের প্রথম কথাগুলো শুনে আমার গা জ্বলে উঠল। কি করে পারলেন উনি আমার এই কাঁদার এমন বর্ণনা দিতে? ইচ্ছে তো করছে কয়েকটা কিল-ঘুষি ওনার পিঠের উপর ফ্রি, ফ্রি দিয়ে দেই, কিন্তু আফসোস তো পারছি না। আরিশ এবার মুচকি হেসে বললেন, "আমাকে খুব মারতে ইচ্ছে করছে না তোমার?" আমি অবাক হয়ে তৎক্ষণাৎ মুখ ফসকে জিজ্ঞেস করে ফেললাম, "হুম।" "কিন্তু আপনি জানলেন কী করে?" প্রশ্নটা করার পর আমি নিজের জিভ কাটলাম। তখন আমার মনে উদয় হলো যে আমি আসলে কী বলে ফেলেছি। আমার এমন বেঅক্কল মার্কা কথার জন্য আমি নিজে, উনি কী বা মনে করেছে? আমার কথায় উনি আবার হো, হো করে হাসতে লাগলেন। ওনার হাসি দেখে আবার মোটেও হাসি পেল না। আমি চোখ মুখ কুঁচকে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো আরিশ খুব কষ্টে নিজের হাসিটা থামালেন। হাসি থামিয়ে জোরে, জোরে কয়েকটা শ্বাস নিয়ে বললেন, "আই নো, আই নো। তোমার মনের কিছু কথা বুঝতে পারি আমি। তোমার কান্নার যেভাবে বর্ণনা দিলাম সেটা শুনে যে কারোরই মারতে ইচ্ছে করবে, তোমার বলাতেই মনে হয়েছে। কিন্তু তাই বলে যে তুমি তোমার মনের ইচ্ছাকে এভাবে আমার সামনে বলে দেবে তা ভাবিনি আমি।" বলে আবার হো, হো করে হেসে উঠলেন উনি। ওনার হাসি দেখে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে যে পুরো যাবে। উফ! মারলাম, মুখ ফসকে বের হয়েছে কথাটা। তাই বলে এমন হাসতে হবে নাকি? আমি কি কোনো জোকার নাকি? আজব ব্যাপার-স্যাপার। কিছুক্ষণের মধ্যেই আমার শ্বশুরবাড়ি চলে এলাম। আমাকে বাসায় যেতে বলে বলে আরিশ গাড়ি পার্ক করতে চলে গেলেন। বাসায় ঢোকার সাথে, সাথে আমার ননদ তুলি এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, "তোমাকে সবাই খুব মিস করছিল ভাবি। আমি তো সবচেয়ে বেশি মিস করেছি তোমাকে।" এরই মধ্যে আরিশ চলে এলেন। উনি আসার সাথে, সাথে আমার শাশুড়ি ওনাকে জিজ্ঞেস করলেন, "বেআইনদের কষ্টেও দিসনি তো আদনান?" আরিশ মৃদু হেসে বললেন, "আমি ভদ্র ছিলাম বেশ। আর আমি কি ছোট নাকি যে সবাইকে কষ্ট দেব?" আরিশের এমন বাঁচামো কথা শুনে সবাই হেসে উঠল। আজকে মেহমান তুলনামূলকভাবে কম। অর্ধেকের বেশি মানুষ গতকাল বউভাত শেষ হওয়ার পর চলে গিয়েছে। তুলির কাছে শুনলাম মাইশা আর সুমি ভাবিও চলে গিয়েছে, কারণ ভাইদের অফিস ছুটি নেই বলে এখন শুধু মুরব্বিরা মানুষেরা আছে। আমি রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে ছুট দিলাম। আরিশ তখন ল্যাপটপে অফিসের কাজ করছে। রান্নাঘর দিয়ে দেখলাম আমার শাশুড়ি কী যেন গরম করছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, "কী গরম করছেন আম্মু?" আমার শাশুড়ি হতাশ সুরে বললেন, "পানি গরম করছি বৌমা। তোমার শ্বশুরের পিঠে প্রচণ্ড ব্যথা, ঠিকঠাক দৌড়াতে পারছে না যে, গতকাল রাত থেকেই এমন অবস্থা।" আমি মনে, মনে বললাম, "এজন্য আমার শ্বশুরকে দেখলাম না আসার সময়।" আমি শাশুড়িকে বললাম, "আম্মু, আপনি আমাকে চা বানানোর সসপ্যানটা দেন। আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর আপাতত গরম পানির সেঁক দিলে আব্বু কিছুটা বেটার ফিল করবে।" আমার শাশুড়ি চা বানানোর সসপ্যান সহ আমাকে বাকি সব জিনিস দেখিয়ে দিয়ে রুমে চলে গেল। আমি সবার জন্য স্পেশাল মশলা চা বানালাম। আমাদের বাসায় আমার হাতের এই চাটা আব্বু খুব পছন্দ করে, সেজন্য এই চাটা বানাচ্ছি। এখন দেখা যাক আমার শ্বশুরবাড়ির লোকজনের চাটা কেমন লাগে। চা বানিয়ে আমি আগে শ্বশুর-শাশুড়িকে দিয়ে আসলাম। আসার সময় আমার শ্বশুরের সাথে দুদণ্ড কথাবার্তা বলে আসলাম। ড্রয়িং রুমে এসে সবাইকে এক, এক করে চা দিয়ে গেলাম আমার রুমে। সেখানে গিয়ে দেখি মিস্টার আদনান রহমান আরিশ এখনও অফিসের কাজে মগ্ন হয়ে আছেন। আমি গিয়ে ওনাকে চা দিয়ে নিজের চাটা নিয়ে সোফায় বসে খাওয়া শুরু করলাম। উনি আমার সোজাসুজি বিছানায় বসে কাজ করছেন। চা যে দিয়েছি সে খেয়ালটুকু হয়তো ওনার নেই। এবার আমি সামান্য জোর করে বললাম, "আপনাকে যে চা দিয়েছি সেটা কি চোখে পড়েছে? চোখে যদি পড়ে তাহলে চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে।" আমার কথা হয়তো ওনার কানে গিয়েছে, তাই ল্যাপটপটার দিকে তাকিয়ে রই বেডসাইডের ড্রয়ারের উপর চাটা নিলেন। আর আরিশের এত ব্যস্ততা দেখে আমি অবাকই হলাম। অফিসের কাজে যে উনি এতটা ডুবে থাকে তা জানতাম না। এখন ওনাকে দেখে মনে হচ্ছে আশেপাশে বোম ফাটালেও চোখটা ল্যাপটপের স্ক্রিন থেকে সরবে না। আমি চা খাচ্ছি আর ফোন চালাচ্ছি। হুট করে আরিশ বলে উঠলেন, "এটা চা কে বানিয়েছে?" আমি ফোনটা পাশে রেখে বললাম, "আমি বানিয়েছি।" "কেন, খারাপ হয়েছে?" আরিশ মুখে হাসি ফুটিয়ে বললেন, "খারাপ হওয়ার কোনো চান্সই নেই। অসম্ভব সুন্দর হয়েছে, মাইন্ড ব্লোয়িং।" আমি ওনার এক্সপ্রেশন শুনে মুচকি হেসে ধন্যবাদ জানালাম। আরিশ আবারও বলল, "প্রতিদিন সকালে আমাকে তোমার হাতের এই চাটা বানিয়ে দেবে। তোমার হাতের এই চাটা খেয়ে শরীর চাঙ্গা হয়ে গেল আমার।" ওনার চা খাওয়া শেষ হয়ে গেলে আমি ওনার আর আমার চায়ের কাপটা নিয়ে
এসে ধুয়ে দিলাম। আবার ড্রয়িং রুমে গিয়ে সবার কাছ থেকে খালি চায়ের কাপ আনতে গেলাম। আরিসের মতো বাকি সবাইও আমার হাতের বানানো চায়ের প্রশংসা করলো। সবার প্রশংসা শুনে আমার খুব ভালো লাগলো। এটা ভেবে খুশি হলাম যে একটু চায়ের মাধ্যমে অ্যাটলিস্ট সবার মনটা জয় করতে পেরেছি। সকাল সকাল উঠে নামাজ পড়ে আরিসকে ডাকলাম নামাজের জন্য। আজকে আর নামাজ পড়ে উনি ঘুমালেন না। অফিসের কি একটা কাজ করতে লাগলেন উনি। আর আমি রান্না করে গিয়ে আমার শাশুড়িকে রান্নার কাজে সাহায্য করতে লাগলাম। রান্না করতে করতে আমার শাশুড়ি আমার সাথে গল্প জুড়ে দিল। ওনার গল্পের ধাঁচ দেখে মনে হচ্ছে কতদিন পরিচয়টাই না আমাদের। খুব তাড়াতাড়ি আপন করে নিতে জানেন উনি। আমার শ্বশুর মনে হয় একটু কম মিশুক। আমাদের কথার মাঝেই তুলি এসে জিজ্ঞেস করলো, কি গল্প করছো তোমরা দুজন? আমার শাশুড়ি জবাব দিলেন, তোর নানু বাড়ি দাদু বাড়ির গল্প করছি। ও ভালো ভালো, আমি একটু পানি খেতে এসেছিলাম আর কি। তুলির পানি খেতে খেতে আরশিকে ডাক পড়লো। সে আমার নাম ধরে জোরে জোরে ডাকছে। মনে হচ্ছে খুব জরুরি কাজ আছে হয়তো। আমি ওনার ডাক শুনে হাত ধুয়ে যাওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছি, তখনই তুলে দুষ্টু হাসি দিয়ে বলল, যাও ভাবি যাও, ভাইয়া খুব মিস করছে তোমাকে। এতক্ষণ চোখের সামনে ছিলে না, তাই তোমাকে দেখার জন্য ডাকছে মনে হয়। তুলির কথায় মাঝে আবারও ডাক দিলেন উনি। আগের মতোই তুলি বলল, তাড়াতাড়ি যাও, মাই ব্রাদার মিসিং ইউ ভাবি। তুলির কথা শুনে আমার শাশুড়ি মুখ টিপে হাসছেন। তুলির কথায় আমি যে লজ্জা পেয়েছিলাম, আমার শাশুড়ি হাসি দেখে আরও বেশ লজ্জা লাগলো। আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে এসে দেখলাম আর শার্ট পরছে। শার্টের বোতামগুলো এমনভাবে লাগাচ্ছে দেখে মনে হচ্ছে এর মতো জরুরি ও সৌন্দর্যময় কাজ পৃথিবীর দ্বিতীয়টা নেই। কালো কালার শার্ট আর মারাত্মক মারাত্মক এর চেহারা বেশি সুন্দর, হ্যান্ডসাম বলে কিছু যদি থাকে তাহলে ওনার সেরকম লাগছে। আরিশ আরামসে মাখনের মতো স্মুথলিভাবে শার্টের বোতাম লাগাচ্ছে, যা দেখে আমারই হিংসা হচ্ছে যে কেউ এভাবে কাজ করতে পারে কীভাবে। ওনাকে দেখে তো আমারই বেহুশ প্রায় অবস্থা। জানি না অন্য মেয়ে থাকলে তার কী হতো। ধ্যাত, আমি অন্য অন্য কোনো মেয়েকে আসতে দিতাম নাকি? আমার খেয়াল আমি ডুবে আছি। আর সে একটু জোরে জোরে বলল, মিসেস সারা, আমাকে দেখা হয়েছে কি? ওনার কথা শুনে আমি লজ্জা পড়ে গেলাম। নিজেকে লুকানোর চেষ্টায় আছি, কিন্তু তা কী করে সম্ভব নাকি? এমন বেহায়ার মতো ওনার দিকে তাকিয়ে থেকে এখন ওনার দিকে চেয়ে কথাটা বলা খুবই কঠিন ব্যাপার। আমি আমতা আমতা করে বললাম, কী কাজে ডেকেছিলেন? আরিশ শার্টের হাত ভাঁজ করতে করতে বললেন, তোমার হাতের চা কোথায়? কালকে যে বলেছিলাম মনে আছে? আরিশের কথা শুনে আমি বললাম, সরি, একদমই মনে নেই, এখনই বানিয়ে আনছি। বলে আর এক মুহূর্ত দেরি না করে আমি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি চা বানিয়ে এনে রুমে এলাম। এসে দেখি আরিশ একদম রেডি হয়ে বসে বসে মোবাইল টিপছে। আমি গিয়ে ওনার কাছে দিতে মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। উনি বেশ আরাম করেই চাটা খেলেন এবং চা খাওয়ার পর মুখ দিয়ে তৃপ্তির একটা আওয়াজ বের করে বললেন, আরিশ অফিসে চলে যাওয়ার পর আমি তুলি আর আমার শাশুড়ির সাথে গল্প করলাম। দুপুরের খাবার খেয়ে বাসায় থাকা বাকি মেহমানরা চলে গেলেও এখন বাসাটা একদম খালি। পুরো বাসায় মাত্র ৫ জন মানুষ থাকবে। রাতে আরিশ এসে খাওয়া-দাওয়া করে আবারও কাজে বসে। উনার এত ব্যস্ততা দেখলে আমারই মাথা ঘোরায়। জানি না উনি কীভাবে ঠিক থাকে। বিয়ের জন্য যে কাজ বাদ ছিল ওই কয়দিন সেটাই কাজটা করছে। রাত ১২টা বাজার পরও কাজে ব্যস্ত উনি। তাই আমি আর অপেক্ষা না করে ঘুমিয়ে পড়লাম। এভাবে ২ দিন কেটে গেল। আরিশ কর্মব্যস্ততার দিন কাটায়। তিনি ২ বার কল করে আমাকে আর রাতে এসে অল্পস্বল্প গল্প করে কাজে বিজি হয়ে পড়েন। এজন্য অবশ্য খুব খারাপও লাগে। তাই বলি না ওনাকে বিষয়টা। এই ২ দিন আমার মনটা বেশিরভাগ সময়ই খারাপ ছিল। কারণ আব্বু-আম্মু আর সাবার কথা খুব মনে পড়ছিল। আরিশের এত ব্যস্ততা দেখে আমি কোনোমুখে আমাদের বাসার কথা বলতে পারিনি। আর উনি আমাকে রেখে আসবেনও কিনা সেটা ভাবার বিষয়। তারপরেও কিছুটা ইতস্তত নিয়ে আজকে সকালে আমি জিজ্ঞেস করলাম আরিশকে, উনি তখন রেডি হচ্ছেন, আমাকে কি আমাদের বাসায় দিয়ে আসবেন? শার্টের কলার ঠিক করতে করতে উনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, মাত্র ২ দিন গেল এখনই? আমার মনটা খুব খারাপ, কারণ আমি আব্বু-আম্মু সাবাকে কতদিন দেখিনি, দেখতে পারছি না। খুব কষ্ট হচ্ছে ওদের দেখতে। ওদের দেখতে মন চাচ্ছে। আরিশ এবার করুণ মুখে আমার দিকে চেয়ে বলল, আর ২ দিন পর গেলে হয় না? আমি এবার বাচ্চাদের মতো কাঁদো কাঁদো সুরে বললাম, আমার সত্যি ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু দিয়ে আসবেন। আমার কাছে হয়তো এই কথাটা আরিশ আশা করেনি। সে করুণ চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে দেখে বড্ড মায়া হচ্ছে। তারপর আমি বললাম, আপনি তো অফিসেই যাচ্ছেন, আর ওই রাস্তা দিয়েই তো আমাদের বাসায় যেতে হয়। প্লিজ প্লিজ আমাকে দিয়ে আসুন। কয়েক সেকেন্ডে চুপ থেকে আবার আস্তে আস্তে করে বললাম, আপনি তো আমাকে সময় দিতে পারেন না তেমন। আমার কথাটা উনি শুনলেন নাকি জানি না, তবে একরাশ হতাশা নিয়ে আমাকে বললেন, আচ্ছা রেডি হয়ে নাও, আমি দিয়ে আসছি। বলে আরিশ ড্রয়িং রুমে গিয়ে বসলো। আমি আরিশের কথা শুনে খুশিতে লাফাতে লাফাতে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে এসে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, চলুন আমি রেডি। আমাকে দেখে আরিশ যে বেশ অবাক হলেন তা ওনার চেহারা দেখেই বুঝলাম। এত তাড়াতাড়ি যে রেডি হয়ে যাবে তা হয়তো উনি আশা করেনি। উনি আবারও সেই হতাশ কণ্ঠে বললেন, চলো। আমি আরিশের কথা শুনে তাড়াতাড়ি তুলে আর আমার শ্বশুর শাশুড়িকে বলে আসলাম তাদের একটাই কথা, আমি যেন তাড়াতাড়ি চলে আসি। গাড়িতে একদম চুপচাপ বসে আছি আমি। আরিশ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছেন। মুখে যে ওনার বিষণ্ণতার ছাপ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওনার জন্য আমার মনে আনন্দ আর খুশি বিরাজ করছে, সেটাও প্রকাশ করতে পারছি না। আমাদের বাসায় আসার পর আমার মনে খুশি যেন আর ধরে না। খুশিতে লাফাতে ইচ্ছা করছে আমার। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ি। আরিশ আস্তে ধীরে গাড়ি থেকে নেমে আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসলেন। বাসায় গিয়ে দরজা নক করলেন।
আমাকে এমন হুটহাট দেখে সবাই খুশিতে জড়িয়ে ধরে। আমরা দুজন খুশিতে চিল্লায়ে উঠি। আমাদের চিৎকার আম্মু রুম থেকে চলে আসে। আব্বু বাসায় নেই, অফিসে গিয়েছে। আব্বু থাকলে আমাদের চিৎকার শুনে ছুটে চলে আসতো। আম্মু আমাকে আর আরিশকে দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো, "হঠাৎ এমন না না বলে জামাই নিয়ে চলে এলি কেন?" আমার বাসা আবার বলে আসবো নাকি? তোর জামাই আসবে, এটা বলবি না? ভালো-মন্দ রান্না করতে হবে তো। আম্মু আরিশকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, "বাবা বাইরে কেন? ভিতরে আসো।" আরিশ বেরস মুখে বললেন, "না আম্মু, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। সারা জিদ করেছিল বলে এখানে নিয়ে আসলাম। আমি আসি তাহলে আম্মু।" আম্মু বলল, "তাই বলে কিছু নাস্তা পানি না করে চলে যাবে নাকি? জামাই বলে কথা।" আরিশ এবার মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বললেন, "না আম্মু, পরে আসবো। এখন যাই, অফিসে কাজ অনেক।" আম্মু হাল ছেড়ে দিয়ে বলল, "আচ্ছা ঠিক আছে।" আরিশ এবার আমার ব্যাগটা বাইরে থেকে নিয়ে ভিতরে দিয়ে গেল আর যাওয়ার সময় নিরাশ মুখে বলল, "আর ২-৩ দিন পর আসলে হতো না?" আমি ইশারায় বললাম যে, "না।" উনি আর কথা না বাড়িয়ে একটা হতাশা নিয়ে চলে গেলেন। উনার এমন হতাশপূর্ণ চেহারা দেখে আমার কথায় একটু কেমন যেন লাগছিল। পরে আবার নিজেকে বুঝালাম, এটা শুধু সময়ের ব্যাপার। কাজের চাপে উনার এমন ভাবটা চলে যাবে। বাসায় থাকতে উনি তো তেমন কথা বলতেন না। এখন